সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা পরমাণু শক্তি স্তরে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে সে সম্পর্কে জানব। অর্থাৎ আমরা ইতিমধ্যে জেনেছি যে পরমাণুর নিউক্লিয়াসের বহির্ভূত অঞ্চলে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তি স্তরে বিন্যস্ত থাকে। বোরের পরমাণু অনুসারে এই যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। এই শক্তি স্তরে ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে ইলেকট্রনগুলো অবস্থান করে। যেমন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², অর্থাৎ n = এক্ষেত্রে 1, 2, 3, 4 ইত্যাদি। অতএব এই সূত্রানুসারে কে শক্তি স্তরের n এর মান 1, অতএব এক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n², 2 × 1², অর্থাৎ 2টি। আবার L শক্তি স্তরে n = 2, অর্থাৎ L শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে 2n², অর্থাৎ 8টি। আবার M শক্তি স্তরে ইলেকট্রনের n এর মান হচ্ছে 3, এক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 18টি। আবার N শক্তি স্তরে n এর মান হচ্ছে 4, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে 2 × 32, অর্থাৎ 2 × 16, অর্থাৎ 32টি। এই নিয়ম মেনে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। টুয়াইস n² সূত্র থেকে আমরা জানতে পারছি যে ইলেকট্রন সমূহ কিভাবে বিন্যস্ত থাকছে। এই আমরা টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে কিভাবে ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত আছে। যেমন হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 2, অতএব দুটি ইলেকট্রন প্রথম শক্তি স্তর k তে অবস্থান করছে। আবার তেমন ধরি নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 7, অর্থাৎ নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে 2টো এবং দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ L স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। আবার যেমন সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করি, সোডিয়াম হচ্ছে গিয়ে 11টি ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা আছে 11। প্রথমে 2টো, তারপরে 8টা, তারপর 8, 2, 10, অর্থাৎ একটি ইলেকট্রন বাকি রয়েছে, যে একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর M স্তরে অবস্থান করছে। ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল করলে দেখবো এই টেবিলের ইলেকট্রনগুলো পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল করে দেখতে পাবো। হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত, এই হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মানে 18তম মৌল পর্যন্ত ইলেকট্রন বিন্যাস এই নিয়ম মেনে বিন্যস্ত হয়েছে। কিন্তু পরবর্তীতে আর্গনের পরবর্তীতে এই মৌল একটু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। যেমন আর্গনের ক্ষেত্রে আমরা জানি তৃতীয় শক্তি স্তরের মানে M স্তরে এখানে 18টি ইলেকট্রন ধারণ করতে পারে, কিন্তু খেয়াল করো এখানে 18টি ইলেকট্রনের পড়তে 8টি ইলেকট্রন প্রবেশ করেই বাকি ইলেকট্রনটি আর্গনের পটাশিয়ামের বাড়তি ইলেকট্রনটি চলে গিয়েছে N বা চতুর্থ শক্তি স্তরে। ঠিক তেমনি ক্যালসিয়ামের ক্ষেত্রেও 19তম ও 20তম ইলেকট্রনটি চলে গিয়েছে N উপর শক্তি মানে N স্তরে, N শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তর। কেন এগুলো হলো, এগুলো জানার জন্য আমাদের উপশক্তি স্তর সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমরা পরবর্তী স্লাইডে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রধান শক্তি স্তরকে আমরা দেখেছি যে N দ্বারা চিহ্নিত করা হচ্ছে, এবং এই প্রধান শক্তি স্তরকে আবার কতগুলো উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। এই উপশক্তি স্তরকে সাধারণত L দ্বারা চিহ্নিত করা হয়। এই L এর মান 0 থেকে L এর মান -1 পর্যন্ত হতে পারে। উপশক্তি স্তরগুলোকে সাধারণত অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে যেমন S, P, D, F ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য L এর মান হচ্ছে N = 1 হলে L = 0, অর্থাৎ অরবিটালের সংখ্যা হচ্ছে একটি, যা 1s। N = 2 হলে L = 0 এবং 1, অরবিটালের দুটি, এখানে 2s,
2p। আবার n সমান সমান 3 হলে l এর মান হচ্ছে গিয়ে 0 1 2 3 1 2 অর্থাৎ 3টি, এখানে 3s 3p 3d। n সমান সমান 4 হলে l এর মান হচ্ছে 0 1 2 3, অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি, 4s 4p 4d 4f। n সংখ্যা n এর সমান সমান যদি যখন হবে 5 তখন l এর মান হবে 5টি, অর্থাৎ 0 1 2 3 4, অর্থাৎ এখানে অরবিটাল থাকবে 5টি, কিন্তু 4s 4p 4d এবং 4f এই 4টি অরবিটালের মধ্যেই সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে পরবর্তী অরবিটাল আর প্রয়োজন হয় না, অর্থাৎ n সমান 6 7 এবং 8 এর জন্য এটি সত্য। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l + 1। এর মাঝে আমরা জেনেছি যে প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2n²। আমরা অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে এইটা আসলে প্রমাণ করতে পারি। যেমন নিচের ছকের দিকে একটু লক্ষ্য করি, শক্তি স্তর যখন 1, উপশক্তি স্তরের মান 0, অরবিটালের সংখ্যা হচ্ছে কি, অরবিটালের নাম হচ্ছে s, অরবিটালের প্রতীক হচ্ছে 1s1, আর অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ 2n²। অর্থাৎ যখন অরবিটালের n সমান সমান হচ্ছে কি আমাদের যখন 1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2টো 1² অর্থাৎ 2 × 1 অর্থাৎ 2টি। আবার n এর মান যখন 2 তখন উপশক্তি স্তর সংখ্যা 0 এবং 1। এখানে অরবিটালের নাম হচ্ছে s এবং p, s অরবিটাল থাকবে, p অরবিটাল থাকবে, twice s twice p। ইলেকট্রন থাকবে দুটো, প্রথমটায় 2টো, তারপরটায় 6টি অর্থাৎ 8টি। তাহলে আমরা 2 × হচ্ছে গিয়ে 2n² মানে 2 × 4, আর আমরা হচ্ছে গিয়ে তাহলে 8টি ইলেকট্রন পাচ্ছি। মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, যোগ করে দেখছি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই 2 × 2l + 1 অর্থাৎ 2n² একই সংখ্যক ইলেকট্রন ধারণ করছে। পরমাণুতে এবার জানবো পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটি শক্তি কম আর কোনটি শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান n এবং উপশক্তি স্তরের মান l এর যোগফলের উপর নির্ভর করে। যে অরবিটালের n প্লাস l এর মান কম সেই অরবিটালের শক্তি কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n প্লাস l এর মান বেশি হলে তার শক্তি বেশি এবং সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এটি আমরা আরেকটু ব্যাখ্যা করলে আরো স্পষ্ট বুঝতে পারবো। যেমন 3d অরবিটালের ক্ষেত্রে n সমান সমান হচ্ছে আমার 3 এবং l সমান সমান হচ্ছে কি আমার 1। সুতরাং এক্ষেত্রে n প্লাস 1 সমান সমান হচ্ছে কি আমার 3 প্লাস 1, l সমান সমান 1 নয়, সরি এখানে 2, তাহলে এখানে হচ্ছে কি 2 অর্থাৎ এখানে হচ্ছে কি 5। আবার 4s অরবিটালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে n সমান সমান হচ্ছে গিয়ে 4 আর l সমান সমান হচ্ছে 0, অর্থাৎ 4 প্লাস 0 সমান সমান 4। কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম। 3d অরবিটালের শক্তি 5, 3d অরবিটালের শক্তি বেশি, 4s অরবিটালের শক্তি হচ্ছে কি 4, সুতরাং শক্তি কম। কাজেই ইলেকট্রন 4s এর চেয়ে, কাজেই প্রথমে ইলেকট্রন 4s অরবিটালে প্রবেশ করবে, পরে 3d অরবিটালে প্রবেশ করবে। আবার দুটি অরবিটালের n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে
যদি এই n প্লাস l এর মান যদি সমান হয় সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে যে অরবিটালতে n এর মান কম, অর্থাৎ n এর মান যে অরবিটালে কম হবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে সমান n+1 এর মানের জন্য যে অরবিটালে n এর মান বেশি সেই অরবিটালে শক্তিও বেশি, কাজে সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেমন 3d ও 4p এর n+l এর মান যথাক্রমে 3d এবং 4p এর ক্ষেত্রে n+l এর মান যথাক্রমে 5 এবং 5। এক্ষেত্রে কি হবে? যেহেতু 3d অরবিটালের n এর মান কম, এক্ষেত্রে n এর মান কম মানে 3, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2, সুতরাং এক্ষেত্রে প্রথম অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, পরে 4p তে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ এখানে n এর মান হচ্ছে গিয়ে আমার 4, সুতরাং এখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে। অনুযায়ী অর্থাৎ আমার n+l এর হিসাব অনুযায়ী ইলেকট্রন যখন যেভাবে প্রবেশ করবে তাকে যদি আমরা লিখতে চাই তাহলে ক্রমগত শক্তি অনুসারে আমরা লিখতে গেলে এইভাবে লিখতে পারবে 1s 2s, তারপর হচ্ছে 2p 3s 3p 4s 3d 4p। এখানে যদি আমরা লিখি প্রথমে 1s এ প্রবেশ করবে, তারপর হচ্ছে 2p, তারপর হচ্ছে কি 3s 3p, তারপর হচ্ছে 4s 4p, তারপর 5s 4p 5d। এই সিকোয়েন্স মেনে ইলেকট্রন সমূহ বিভিন্ন মৌলে মানে বিভিন্ন অরবিটালে প্রবেশ করবে। এই নির্দেশনা অনুযায়ী আমরা নিচের মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাস করে দেখব। নিচের মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাস আমরা একটু যদি লক্ষ্য করি খেয়াল করবে, যেমন ক্রোমিয়াম, আমরা পটাশিয়ামের ক্ষেত্রে যদি পটাশিয়ামে 19টি ইলেকট্রন রয়েছে, প্রথম হচ্ছে 2s1, দেখো 1s এ যাচ্ছে, তারপর হচ্ছে 2s এ, 2p তে 6টি, 3s এ 2টি, 3p তে হচ্ছে আমার 6টি, এরপরে আবার চলে আসতেছে 4s এ যাচ্ছে, 4s এ 1টি। যেহেতু 4s অরবিটালের, যেখানে পটাশিয়ামের ক্ষেত্রে 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে, এই যে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করেছে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো কি ঘটছে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19 ও 20তম ইলেকট্রনটি অরবিটাল পূর্ণ করে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন 3d অরবিটাল বা সর্বশেষ 21তম ইলেকট্রনে প্রবেশ করে। এক্ষেত্রে আমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন বিন্যাস লিখব তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তরের পাশাপাশি লিখব, তা না হলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় ভুল হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের লেখার ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। এই ব্যতিক্রম নিয়ে আমরা এবার আলোচনা করব। যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি কত? Cr, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি কি দেখতে পাই? প্রথম হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4 4s2। কিন্তু 3d অরবিটাল সুস্থিত অর্ধপূর্ণ হওয়ার আশঙ্কায় 4s অরবিটাল হতে একটি ইলেকট্রন 3d অরবিটালে আসে। ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় এরকম। ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং 4s1। ক্রোমিয়াম এখানে 4s2 হওয়ার কথা, কিন্তু হচ্ছে 4s1। এটি কেন হচ্ছে? এটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে
একই উপশক্তি স্তর পি ও ডি এর অরবিটালগুলো অর্ধেক পূর্ণ, অর্থাৎ পি এর ক্ষেত্রে আমরা জানি পি এর ইলেকট্রন 6টি ইলেকট্রন ধারণ করতে পারে, তো অর্ধপূর্ণ হচ্ছে P3। আবার ডি পারে 10টি ইলেকট্রন ধারণ করতে, তার অর্ধপূর্ণ হচ্ছে 5, বা সম্পূর্ণরূপে 6 অথবা 10 হলে যে ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়। ইলেকট্রন সুস্থিত হওয়ার জন্য এই ইলেকট্রন বিন্যাসটি ক্রোমিয়ানের জন্য সঠিক। এটি সঠিক আর এটা হচ্ছে রং, এটা হয় না, এটা হয়। এরূপ কপার, জিঙ্ক ইলেকট্রন বিন্যাসও এই নিয়ম ফলো করে হচ্ছে। এগুলো আমরা একটু ব্যতিক্রমধর্মী কিছু ইলেকট্রন বিন্যাস, এগুলোর প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো। এই হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের বিন্যাসের নীতি বা ইলেকট্রন বিন্যাসের ধরন। এতক্ষণের আলোচনার পরিপ্রেক্ষিতে নিচের প্রশ্ন উত্তরগুলো আমরা খাতায় লিখব। অর্থাৎ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, এন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে, উপশক্তি স্তর কি, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কি, পটাশিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক ইলেকট্রন বিন্যাস করো। এই 5টি প্রশ্ন উত্তর খাতায় লিখবো এবং মিলিয়ে দেখবো আসলে আমরা কতটুকু করতে পেরেছি। আশা করি সকলেই সঠিক উত্তর করতে পেরেছ। ধন্যবাদ।